নমস্কার। গল্প সন্ধানের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন আমাদের অতি পরিচিত লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প যৌবন ও বার্ধক্য। আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা আমার চ্যানেল গল্প সন্ধানীকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প যৌবন ও বার্ধক্য। রিক্সাওয়ালা রামসুন্দর অত্যন্ত অপ্রসন্ন মুখে গাড়ি লইয়া বাহির হইল। ভোর হইবার সঙ্গে সঙ্গে চক্ষু খুলিবার আগে যদি বকুনি শুরু হয় আর রাত্রে চক্ষু মুদিবার পূর্ব পর্যন্ত অবিরাম সেই বকুনি চলে, তাহা হইলে কোন মানুষের মাথা ঠিক থাকে? রামসুন্দর রিক্সার হাতলটা দৃঢ় মুষ্টিতে ধরিয়া চলিতে চলিতে প্রতিজ্ঞা করিল যে আজ সে বাসায় ফিরিয়া বাবার সহিত বোঝাপড়া একটা করিবেই। হয় সে দেশে যাক, নহিলে রামসুন্দর নিজেই চলিয়া যাইবে। রামসুন্দর মাত্র 3 মাস কলিকাতাতে আসিয়াছে। এতদিন সে দেশে থাকিয়াই খেতিউতি দেখিত। তাহার বাবা দুখিয়া কলিকাতাতে রিক্সা টানিত। সম্প্রতি দুখিয়া অত্যন্ত বৃদ্ধ হইয়া পড়ায় রামসুন্দরকে এখানে আনাইয়াছে। দেশের কাজ দেখিবার এখন আর তত প্রয়োজন নাই, কারণ রামসুন্দরের ছোট ভাই নান্নু ডাগর হইয়াছে, সেই দেখিতে পারে। মিছিমিছি বাহিরের উপার্জনটা বন্ধ করিয়া লাভ কি? রামসুন্দর আসিয়াছে বটে, কিন্তু দুখিয়াও দেশে যায় নাই। তাহার বিশ্বাস একে রামসুন্দর জংলি, তাই ছেলে মানুষ। কিছুদিন তাহাকে হাতে কলমে কাজ না শিখাইলে সে তৈরি হইয়া লইতে পারিবে না। হয়তো দুখিয়া দেশে গেলেই এমন একটা বিভ্রাট ঘটাইয়া বসিয়া থাকিবে যে জেল হাজতে টানাটানি পড়িবে। তখন কেহ দেখিবার লোক পর্যন্ত থাকিবে না। এসব আইন কানুনের কাজ, পুলিশের সহিত ঘর করা, কত হুঁশিয়ার হইয়া চলিতে হয়। তা হাতে কলমে সে শিখাইয়াছেও ঢের। রামসুন্দর আসিবার পর প্রায় 1 মাস যাবৎ প্রত্যহ সে সন্ধ্যা হইতে রাত্রি 12টা-1টা পর্যন্ত কলিকাতার রাস্তায় রাস্তায় তাহাকে লইয়া ঘুরিয়াছে এবং রাস্তাঘাটের নাম কণ্ঠস্থ করাইয়াছে। রাস্তা না চেনা থাকিলে খরিদ্দারকে ভাড়া বলা যায় না। বাবুরা বড় ঠকায়। কলুটোলা, গোলতালা ও লালবাজার, লোহাপট্টি, এখন এসব রামসুন্দরের নখদর্পণে আসিয়া গিয়াছে। শুধু তাই নয়, কলুটোলা হইতে শ্যামবাজার কিংবা শিয়ালদা হইতে হাতিবাগান, এইসব পথের কত ভাড়া হওয়া উচিত এবং কত ভাড়া চাওয়া উচিত, এ সমস্তই রামসুন্দরের আয়ত্ত হইয়া গিয়াছিল। সুতরাং রামসুন্দরের মতে দুখিয়ার এবার দেশে চলিয়া যাওয়াই উচিত। কিন্তু দুখিয়া এখনো নিশ্চিন্ত হইতে পারে নাই। সে বলে, কলিকাতার পথে হুঁশিয়ারিটাই সব। অথচ সেটাই এখনো রামসুন্দরের ধাতে সয় নাই। দেশের জংলি বাতাস এখনো তাহার মনে আছে। সমস্ত নিয়ম কানুন সে যে কোনো মুহূর্তে ভুলিয়া যাইতে পারে। ফলে কত রকম দুর্ঘটনা ঘটিতে পারে। ট্রাম বা বাসের সহিত ধাক্কা লাগিয়া হাসপাতালে যাওয়া বড় কথা নয়। পুলিশের হাতে মার খাওয়া বা থানায় যাওয়ার কল্পনাতেই দুখিয়া শিহরিয়া ওঠে। বারবার সে রামসুন্দরকে তালিম দেয়, কখনো সিপাহীদের উপর রুখিয়া উঠিস না, সর্বদা বিনয় বচনে তাহাদের তুষ্ট করিবি, দোষ তোর থাকুক বা নাই থাকুক। এসবে রামসুন্দরের তত আপত্তি ছিল না। আর বাস্তবিক দুখিয়া এখানে থাকাতে তাহার একটা উপকারও হইতেছিল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর বাসায় ফিরিয়া আবার রাঁধিতে বসিতে হয় না। দুখিয়াই রান্না করিয়া রাখে। কিন্তু অসহ্য বোধ হয় দুখিয়ার বকুনি। রাত 3টে বাজিবার পরই
সে রামসুন্দরকে ডাকাডাকি করিতে থাকিবে এবং সর্বনাশা গুণাবলীর ওপর বক্তৃতা করিতে থাকিবে, যতক্ষণ না রামসুন্দর বাহির হয় ততক্ষণ পর্যন্ত। আবার সন্ধ্যায় বাসায় ফিরিবার সঙ্গে সঙ্গে সমস্ত দিনের ইতিবৃত্ত খুঁটিয়া খুঁটিয়া প্রশ্ন করিয়া শুনিবে এবং তাহার পর রাত্রে ঘুমাইয়া না পড়া পর্যন্ত হুঁশিয়ারি সম্বন্ধে উপদেশ দিবে। যত রামসুন্দর তাহাকে বুঝাইবার চেষ্টা করে যে সে এ সমস্ত তাহার অন্তত 50 বার শোনা হইয়া গিয়াছে, ততই দুখিয়া বক্তৃতার বেগ বাড়াইয়া দেয়। বিশেষ করিয়া কাল প্রায় রাত 1:30 পর্যন্ত সে বকবক করিয়াছে এবং আজ আবার ভোর 4টার পূর্বেই ডাকাডাকি লাগাইয়াছে। এ অত্যাচারে খুব ভক্তিমান পুত্রেরই মাথা ঠিক রাখা অসম্ভব। রামসুন্দর দস্তুর মতো উত্তক্ত হইয়া উঠিয়াছে। বাপই হোক আর যেই হোক, আর সে বরদাস্ত করিবে না। আজ যাহা হয় একটা স্থির করিয়া ফেলিবেই। সে মনে মনে এইসব ভাঁজিতে ভাঁজিতে কখন যে শিয়ালদার কাছে আসিয়া পড়িয়াছে তা বুঝিতে পারে নাই। কিন্তু আসিয়া যখন পড়িয়াছে তখন সে স্টেশনের মধ্যে যাওয়াই স্থির করিল। পুলিশে একটা পয়সা লইবে, তা নিক, স্টেশনে ভাড়া মিলিবেও ভালো। সে স্টেশনের আড্ডায় গাড়ি লাগাইয়া অপেক্ষাকৃত শান্ত মনে একটা বিড়ি ধরাইল। কিন্তু পরপর 2টা লোকাল ট্রেন আসিয়া গেল, রামসুন্দরের ভাড়া মিলিল না। সকাল হইতে যে বকুনি, সে মনে মনে ভাবিল বউনি হওয়া আজ কঠিন হইবে। অবশেষে স্টেশন হইতে বাহিরে গিয়া ভাগ্যান্বেষণ করিবে কিনা ভাবিতেছে, এমন সময় একটা বড় গোছের কি ট্রেন আসিয়া লাগিল। রামসুন্দর উঠিয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল। বহু যাত্রী নামিয়াছে, সবারই হয়তো মিলিতেও পারে। রামসুন্দর উৎসুক নেত্রে স্টেশনের বারান্দার দিকে চাহিয়া আছে, এমন সময় 2টি আধুনিকা তরুণী প্ল্যাটফর্ম হইতে বাহির হইয়া আসিয়া দাঁড়াইল। তাহাদের হাতে ভ্যানিটি ব্যাগ ও ওষ্ঠে লিপস্টিক। প্রসাধন ও সজ্জার সেই উৎকট ঔজ্জ্বল্য বাদ দিলেও মেয়ে দুটি সুন্দরী। বয়সও দুজনেরই বোধহয় 20-21 মধ্যে হইবে। এমন যাত্রী পাইবার আশা রামসুন্দর রাখে না। খুব সম্ভব ওরা ট্যাক্সি করিবে। কিন্তু রামসুন্দর মনে মনে ভাবিল, ওহারা যদি তাহার রিকশায় আসে তো মন্দ হয় না। সে যতদিন রিকশা টানিতেছে ততদিনই তাহার ভাগ্যে জুটিয়াছে যত রাজ্যের বৃদ্ধ বৃদ্ধা রুগ্ন গাঁওয়ার এসব। ভাড়া বেশি পাইলেও তাহাদের টানিতে যেন মন লাগে না। সহসা রামসুন্দরের আশা সফল হইল। তরুণীদ্বয় রিকশার আড্ডার দিকেই অগ্রসর হইল। সে আগ্রহে ঝুঁকিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, রিকশা মেম সাহেব? একজন আর একজনকে প্রশ্ন করিল, কিরে, কোনটা তোর পছন্দ? আর একজন জবাব দিল, ও রিকশা সবই সমান, এটাকেই দেখ না, লোকটা বেশ জোয়ান আছে। প্রথমা তখন দর করিতে শুরু করিল, এই দেখো, ঘন্টা হিসেবে जाएगा, মানে हम लोग अनेक बाजार करेगा, 3-4 घंटा तो देरी होगा, বেশিও हो सकता, দেখো। তাহার হিন্দি বলিবার চেষ্টায় রামসুন্দরের হাসি পাইলেও সে প্রাণপণে দমন করিয়া কহিল, কাহে নেই जाएगा? প্রথমা কহিল, करके भाड़ा लेगा, ঠিক ঠিক বলো। রামসুন্দর কর্পোরেশনের প্লেট দেখাইয়া কহিল, जो लिखा है वही दीजिएगा। প্রথমা অসহিষ্ণুভাবে কহিল, नहीं नहीं, वो हम बहुत देखा है, অত ভাড়া नहीं देगा। তখন রামসুন্দর হাতছাড়া হইবার ভয়ে একেবারেই বলিয়া বসিল, 4 আনা প্রতি ঘন্টায়। প্রথমা ও দ্বিতীয়া উভয়েই সমস্বরে প্রতিবাদ করে উঠিল, কহিল, 3 আনার বেশি তাহারা কখনো দেয় না, 3 আনাতেই সব রিকশা যাইবে। এই মেম সাহেবদের সম্বন্ধে রামসুন্দরের যে ধারণা তাহার সহিত এতটা দরদস্তুর যেন খাপ খায় না। কিন্তু তবুও এ খরিদ্দার তাহার ছাড়িতে ইচ্ছা হইল না। সে ঝোঁকের মাথায় 3 আনাতেই রাজি হইয়া গেল। কতটা হাঁটিতে হইবে তাহা না খোঁজ করিয়াই। অবশেষে রিকশাওয়ালারা অস্ফুট স্বরে কটূক্তি করিতে লাগিল, কিন্তু সেদিকে কর্ণপাত না করিয়া সে রিকশা লইয়া বাহিরে চলিয়া আসিল। কিন্তু কি যে তাহাদের বাজার করা তাহা রামসুন্দর বুঝিয়া উঠিতে পারিল না। তাহারা মাঝে মাঝে একটা দোকানে ঢুকিতেছিল, 2-3 মিনিট মাত্র থাকিয়াই
আবার বাহিরে আসিয়া গাড়ি চড়িতেছিল, এবং প্রত্যেকবারেই তাহাকে লম্বা লম্বা পাড়ি মারিতে হইতেছিল। 3-4টি দোকান ঘুরিয়াও একটা ছোট পুলিন্দা কেনা হইতেছিল কিনা সন্দেহ। তাহাদের রকম সকম দেখিয়া মনে হইতেছিল যে বাজার করাটা তাহাদের নিতান্তই গৌণ ব্যাপার। আসলে তাহারা রিক্সা করিয়া কলিকাতায় ঘুরিয়া বেড়াইতে চায়, অথচ তারাও খুব। রামসুন্দরের সেদিন রিক্সা চালানোয় নিজেরই যথেষ্ট উৎসাহ ছিল, সুতরাং সে চলিতেছিল যেন বাতাসে উড়িয়া। কিন্তু তবুও মেয়ে দুটি মুহুর্মুহু তাড়া দিতেছিল। আয়, তোরা জোরে জোরে চলো না, इतना देरी करने से कैसे चलेगा? ক্রমে বেলা বাড়িতে লাগিল। ভাদ্রের প্রখর রৌদ্রে কলিকাতার পিচ গলিয়া ওঠে। খালি পায়ে চলিতে চলিতে পা জ্বালা করে, হাত দুইটা অবিশ্রাম বোঝা টানায় ক্লান্ত হইয়া পড়ে। কিন্তু তবু ছুটি মিলিবার লক্ষণ দেখা যায় না। রামসুন্দর পরিশ্রমে ও রৌদ্রতাপে হাঁপড়ের মতো শব্দ করিয়া হাঁপাইতে থাকে। তার সর্বাঙ্গ দেয়া জলস্রোতের মতো ঘাম গড়াইয়া পড়ে, তবু চলিতে হয়। প্রথমা কহিল, হুম, কি একটা বিশ্রী গন্ধ ছাড়ছে বল দেখি নীলি। নীলিমা জবাব দিল, ওই লোকটার গা থেকে, দেখছিস না কিরকম ঘামছে? একেই বিশ্রী রকমের সর্ষের তেল মাখে, তারপর ঘামলেই 2 মাইল দূর থেকে গন্ধ যায়। বলিয়া প্রথমা নাকে রুমাল চাপা দিল। রামসুন্দর বাংলা খুব ভালো না বুঝিলেও কথাগুলির তাৎপর্য বুঝিতে পারে। নিজের দারিদ্র ও শ্রীহীনতার লজ্জায় ভার যেন মাটির সহিত মিশিয়া যাইতে ইচ্ছা করে। একটু পরে নীলিমা বলে, তা যাই বলিস বেবি, ছোকরা কিন্তু খুব জোয়ান আছে। বডির ফরমেশনটা দেখেছিস? মার্ভেলাস। বেবি জবাব দেয়, লোকটা না বোধহয় দেশ থেকে সবে এসেছে। পুরো দেশ থেকে যখন আসে না, চেহারাগুলো থাকে ওদের দেখবার মতো, তারপরেই পাকিয়ে যায়। তারপর সকৌতুকে বলে, হুম, তোর ওকে পছন্দ নাকি? দৌড় মুখ পুরি। নীলিমা বেবির কানটা মলিয়া দেয়, তোর যা মুখে আসে তাই বলিস, ও লোকটা শুনছে না? খেপেছিস, ও কি বাংলা বোঝে? রামসুন্দর দুঃখের মধ্যেও হাসে। কিন্তু সবচেয়ে বড় কথা, এক ফোঁটা জল পর্যন্ত সকাল হইতে তাহার পেটে পড়ে নাই। তাহার যাত্রিনীরা খুব সম্ভব সকালে প্রচুর খাইয়া আসিয়াছে। পথে পথে এটা ওটারও বিরাম নাই, কিন্তু তাহার পেট অসহ্য যন্ত্রণায় মোচড় দিতে থাকে। আর কিছু না খাইলে চলে না। সে একসময় মরিয়া হয়ে বলিয়াই ফেলিল, তাহাকে কিছু খাইতে দিতে হইবে, নহিলে সে আর পারিবে না। নীলিমা অভয় দিয়া কহিল, হ্যাঁ, हम लोग भी खाएगा, ওই টাইম তুম ভি খা লেনা। কিন্তু খাইতে ঢুকিল তাহারা শেষ পর্যন্ত একেবারে চৌরঙ্গিতে গিয়া একটা আধা ফিরিঙ্গি হোটেলে, যেখানে তাহার খাওয়ার মতো কি আছে। সে অসহায়ভাবে এদিক ওদিক দেখিয়া অগত্যা একটা খাবারের দোকান হইতে 4 পয়সার পুরি কিনিয়া লইল। আর বেশি পয়সা ছিল না তাহার কাছে। এছাড়া ইহারই অপব্যয়ে তাহার মনে অনুশোচনার অন্ত রহিল না। 4 পয়সার 1 পোয়া ছাতু হইলে সে সন্ধ্যা পর্যন্ত অনায়াসে জুচিতে পারিত। সে 1 পেট জল খাইয়া আবার আসিয়া রিক্সা ধরিল। এবার কলেজ স্কোয়ার। যাত্রিনীরা আহারের পর শরবত খাইবেন। শরবতের দোকান হইতে বাহির হইবার সময় একটি অস্থি চর্মসার মেয়ে ছেলে ভিক্ষার জন্য সামনে আসিয়া দাঁড়াইল। বেচারি কাতর কণ্ঠে দুঃখ জানাইয়া কহিল, মা লক্ষ্মীদের কাছ থেকে একটি আদলা শুধু চাইছি, দোহাই মা, রানীমা। কোনো মতে পাশ কাটাইয়া রিক্সায় আসিয়া চড়িয়া তাহাকে গাড়ি চালাইবার ইঙ্গিত করিল। তারপর অত্যন্ত অপ্রসন্ন কণ্ঠে বেবি কহিল, এসব নোংরা প্যারাসাইটগুলোর জন্য ভদ্রভাবে রাস্তা চলবার জো নেই। ছি ছি, এই কলকাতা শহর, রাস্তা আর ফুটপাত বোঝা হয়ে আছে শুধু রুগ্ন ভিখারিতে। নীলিমা জবাব দিল, বিলেত হলে না এতদিন কর্পোরেশন আর পুলিশের কারোর চাকরি থাকতো না। এদেশে হেলদি সিটিজেনশিপ সম্বন্ধে কারোর ধারণাই নেই। এই বয়সেই কি মেয়ে দুটো বিলাত মুলুক ঘুরিয়া আসিয়াছে? বিস্মিত হইয়া রামসুন্দর ভাবিতে লাগিল। তা আসুক, তবু তাহাদের ব্যবহারে মন তাহার বিরক্ত হইয়া ওঠে। সকাল হইতে তো মেয়ে দুটি অপব্যয় কম করিল না।
অথচ ভিখারি একটি পয়সা চাওয়াতে ইহাদের এত ঝাঁজ। অপরাহ্নের দিকে তাহাদের সত্যকার বাজার শুরু হইল। নানাবিধ প্যাকেট ও বান্ডিলে রিকশায় ভরিয়া উঠিতে লাগিল। কিন্তু এধারেও 4টা বাজে, তাহার রিকশা ফেরত দিবার সময় হইয়া আসিয়াছে। ওই সময়ের মধ্যে না দিলে তাহাকে আরো এক টাইমের পুরা ভাড়া তো দিতেই হইবে। উপরন্তু মালিকের কাছে লাঞ্ছনার সীমা থাকিবে না। সে সবিনয়ে একসময় নিবেদন করিল, মেম সাহেবরা যদি অন্য রিকশা ঠিক করিয়া নেন তো ভালো হয়। তাহার ফিরিয়া যাইবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে। রুকুঞ্চিত করিয়া বেবি কহিল, এই বড় দোষ রিক্সাওয়ালাগুলোর, সবারই বসিয়ে ওদের যত গোলমাল। তারপর তাহাকে বলিল, ওসব হাম লোগ নেই জানতা, দুসরা রিক্সা তুম বোলাও দাও। রামসুন্দর বিপন্ন দৃষ্টিতে শুধু চারিদিকে তাকাইল। সে জানিত যে এ চেষ্টা বৃথা। তাহার মতো আহাম্মক আর কে আছে যে ওই ভাড়াতে এত খাটিবে। সে আর একটা কি বলিতে গেল, বেবি ধমক দিয়া উঠিল, দেখো ইতনা গোলমাল করেগা তো হাম পুলিশকে বুলায়েগা, চলো চুপচাপ। রামসুন্দর জংলি দেহাতি হইলেও এটা সে জানিত যে ভদ্রলোকের মেয়েরা যদি পুলিশ ডাকিয়া তাহার নামে কিছু বলে তো পুলিশ কোনো মতেই তাহার কোনো কথা বিশ্বাস করিবে না। অগত্যা সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার রিক্সা তুলিয়া লইল। সগর্বে বেবি নীলিমাকে চুপি চুপি কহিল, দেখলি পুলিশের কথা বলতে এই লোকটা একদম ঠান্ডা হয়ে গেল। সমস্ত বাজার হাট শেষ করিয়া তাহারা যখন আবার শিয়ালদায় ফিরিয়া আসিল তখন রাত্রি 8টা। সকাল 8টা হইতে রিকশায় চাপিয়াছিল, এখন রাত্রি 8টা, ঠিক 12 ঘণ্টা। শ্রান্তিতে রামসুন্দরের পা ভাঙিয়া আসিতেছে। তাহার আর যেন তখন নড়িবার মতো সামর্থ্য নাই। জিনিসপত্র সাবধানে গনিয়া রেলকুলির মাথায় চাপাইয়া দিয়া নীলিমা ভাড়া হিসাব করিতে বসিল। 8টা থেকে 8টা 12 ঘণ্টা, 3×12 = 36, 2 টাকা 4 আনা। কি সর্বনাশ! তারপর ফিসফিস করিয়া বেবিকে কহিল, মোটে 2 টাকা 4 আনাই তো আছে, কুলি ভাড়া দেব কি করে? বেবি কহিল, পাগল নাকি? 2 টাকা 4 আনা কখনো রিক্সা ভাড়া হয়? ওই 1.5 টাকা দিয়ে দে। রামসুন্দরের এবার ধৈর্যের বাঁধ ভাঙিল। সে রুখিয়া উঠিল, এ কি অন্যায় কথা! আধা ভাড়ায় 12 ঘণ্টা ভূতের মতো খাটাইয়া শেষ পর্যন্ত পয়সা ফাঁকি দেওয়া! সেও সব কথা কোনো মতেই শুনিতে চায় না। পুরা ভাড়া তাহার চায়, নইলে কুলিকে মাল উঠাইতে দিবে না। আধুনিকা সুন্দরী মেয়ে দেখিয়া পাহারাওয়ালার ডিউটি ভুলিয়া হাঁ করিয়া তাকাইয়াছিল। কর্তব্য পালনের লোভ সে আর সামলাইতে পারিল না। কাছে আসিয়া রামসুন্দরকে বিরাট এক রদ্দা দিয়া কহিল, হল্লা মাত করা উল্লো। রামসুন্দর কাঁদিয়া ফেলিল। সে সিপাহীজির কাছে হাত জোর করিয়া তাহার দুঃখ জানাইয়া কহিল, সকাল 8টার সময় হইতে এই জেনানির লোক গাড়ি চাপিয়াছে। ঘণ্টা হিসেবে মাত্র 3 আনা ভাড়া কবুল করিয়া এখন তাহাও দিতে চাহিতেছে না। কিন্তু বেবি অম্লান বদনে কহিল, ওসব মিছে কথা সিপাই, মোট 1.5 টাকা ভাড়াই ঠিক হয়েছিল, এখন মিছিমিছি গোলমাল করছে। সিপাহীজি এক চড় মারি কহিল, কা রে ঝুটা হাল্লা বানাতা হ্যায়? জোনপুরের রক্ত বিপুল বেগে মাথায় চড়িতে লাগিল। এক মুহূর্তের জন্য রামসুন্দরের মনে হইল যে অন্যায়ভাবে তাহাকে চড় মারার মজাটা সে ইহাকে দেখাইয়া দেয়। কিন্তু পরক্ষণেই পিতার উপদেশ তাহার স্মরণ হইল, কোনো কারণেই সিপাহীদের সহিত বিবাদ করিতে যাস না, দোহাই তোর। সে প্রাণপণ শক্তিতে নিজেকে সামলাইয়া লইল। বেবি সেই সুযোগে 1 টাকা 9 আনা পয়সা ছড়িয়া ফেলিয়া বলিল, এলেও 1 আনা বকশিস। কুলির মাথায় মোর্চা পাইয়া তাহারা প্ল্যাটফর্মের পথে যাত্রা করিল। সিপাহী আর একটা ধাক্কা দিয়া কহিল, যাও বাগা জলদি। ধীর মন্থর গতিতে রামসুন্দর বাসার পথ ধরিল। অন্যান্য রিক্সাওয়ালারা তাহার এই আহাম্মুকের কথা লইয়া কত ঠাট্টা তামাশাই করিবে, হয়তো দুখিয়ার কানেও কথাটা উঠিবে। নিজের মূর্খতায় নিজেরই যেন গালে মুখে চড়াইবার ইচ্ছা করিতেছিল। বাসার কাছে আসিতেই প্রথম নজর পড়ল তাহার
দুখিয়া রাস্তার মাঝখানে শুষ্ক বিবর্ণ মুখে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে, তাহারই পথ চাহিয়া। বেচারি গভীর উদ্বেগে কয় ঘন্টার মধ্যেই যেন উদ্ভ্রান্ত হইয়া উঠিয়াছে। তাহাকে দেখিতে পাইয়াই দুখিয়া ছুটিয়া গিয়া একেবারে বুকে চাপিয়া ধরিয়া হু হু করিয়া কাঁদিয়া ফেলিল। কোথায় ছিলি বাপজান এতক্ষণ? উফ, কি দুর্ভাবনাতে ঘন্টা কাটিয়াছে। রামসুন্দরের চক্ষু সজল হইয়া উঠিল। সে কোনো মতে মালিকের আড্ডায় গাড়িখানা তুলিয়া দিয়া টলিতে টলিতে আসিয়া চৌকিখানার ওপর বসিয়া পড়িল। তাহার পর সংক্ষেপে সমস্ত ইতিহাস বিবৃত করিল। দুখিয়া তাহার পা দুইটা ডলিয়া দিতে দিতে বারবার মহাবীরজিকে স্মরণ করিতে লাগিল এবং সমস্ত শুনিবার পর উদ্দেশ্যে দুই হাত জোর করিয়া প্রণাম জানাইয়া সজল ভগ্ন কণ্ঠে কহিল, জানকী মায়ের অশেষ দয়া, তাই ডাইনি দুটার হাত হইতে তাহার বাচ্চা ফিরিয়া আসিয়াছে। সে ছুটিয়া গিয়া দোকান হইতে খানিকটা গুড় কিনিয়া আনিয়া শরবত তৈয়ারি করিয়া দিল। তাহার পর ভাত বাড়িয়া দিয়া নিজেই রামসুন্দরের চৌকিটার উপর বিছানা বিছাইতে বিছাইতে কহিল, কাল যেন আর তুই সকাল সকাল উঠিস না। আমি যদ্দূর পারি রিক্সাটা লইয়া ঘুরিয়া আসিব এখন। নমস্কার। আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।